আমি এবার পরের গল্পকারকে ডেকে নিচ্ছি। পরের গল্পকার হচ্ছেন বিশ্বজিৎ অধিকারী। ওনার যেটা পরিচয় যেটুকু দেবার আছে, যে উনি অর্থনীতি নিয়ে লেখাপড়া করেছেন এবং অনেক ছোটবেলা থেকেই লেখালেখি করছেন, স্কুল জীবন থেকে বলতেন লেখালেখি। প্রায় 7টি বই প্রকাশ হয়েছে। গল্পের বই দেবেন দাসের ঝোলা ও অন্যান্য গল্প, তার আগে কৃষি কথার আসর 2010, আর তারপর দেবেন দাসের ঝোলা ও অন্যান্য গল্প 2003। 10 বছরের তফাতে 2টি গল্প গ্রন্থ বেরিয়েছে। এটা একটা ভাববার মতন কথা। সাধারণত এই সময় দাঁড়িয়ে আমরা কেউ এরকম ধৈর্য রাখতে পারি না। আচ্ছা, এছাড়া উনি ওই কৃষি কথার আসরের জন্য পুরস্কারও পেয়েছেন। বহু পত্রিকায়, জনপ্রিয় বাণিজ্যিক কাগজে লেখালেখি করেন। বিশেষভাবে ছোটদের গল্প লিখতে ভালোবাসেন, গল্প কবিতা লিখতে ভালোবাসেন। হ্যাঁ, আপনি বলুন, এবার আপনি শুরু করুন গল্প। গল্পের নাম রাজা ও রানী। রাসুর সম্পত্তি বলতে বাপ কেলে একটা বেঁকে ঝুঁকে যাওয়া কুঁড়ে ঘর। সেই ঘরে যে কোনোদিন বউ আসতে পারে সে কথা গ্রামের কারুর কষ্ট কল্পনাতেও ছিল না। রাসু জন্মানোর পরপরই বাপ তার মাকে ফেলে অন্য এক মেয়ে মানুষকে নিয়ে পালিয়ে যায়। মা গতর খাটিয়ে অনেক কষ্ট করে বড় করেছে রাসুকে। মাও মরে গেছে আজ বছর 10। রাসুর এখন ছন্ন ছাড়া জীবন। প্রকৃত অর্থেই চাল নেই, চুলো নেই। মা তাকে ঘোষের ঘরে বাগালির কাজে লাগিয়ে দিয়েছিল। সেই কাজে এখনো লেগে আছে সে। রাসুর বয়স প্রায় 30-32, কিন্তু পিছন দিক থেকে দেখলে তাকে 16-17 ছোকরা বলে মনে হয়। ছেলেবেলায় পুষ্টির অভাবে তার শরীর ঠিকঠাক বেড়ে ওঠেনি। লাগাতার পরিশ্রমের কারণে সেই রুগ্ন শরীরটাই বেশ পেশিবহুল। তবে পেশিগুলি শুকনো। পড়শিরা রাসুর বিয়ে দেওয়ার কথা কখনো ভাবেনি। আসলে পাড়ার এক কোণে একটা ঘর আছে ঠিকই, কিন্তু রাসু সে ঘরে থাকে না বললেই চলে। অধিকাংশ দিন সে থেকে যায় মালিকের ঘরে, সেখানেই খায় দায়। রামদয়াল ঘোষ তাকে থাকতে দেয়, খেতে দেয়, নিজেরই লাভের কথা ভেবে। খাওয়া আর ঘুমের সময়টুকু বাদ দিয়ে রাসু ঘোষ বাড়ির সর্বক্ষণের চাকর। পাড়ায় যে ছেলেকে চোখেই পড়ে না তার আবার বিয়ের কথা কি? বিয়ের প্রস্তাব এলো রামদয়ালের এক হাল চাষির যোগাযোগে। সেই হেলের ঘর কয়েকটি গ্রাম পেরিয়ে, তার প্রতিবেশী, তারই মতো খেটে খাওয়া মানুষ। একটি রোগাভোগা কালো মেয়ে আছে তার। মেয়েটির কিছুতে বিয়ে হচ্ছে না। হবে কি করে? মেয়ের না আছে রূপ, না আছে স্বাস্থ্য। এদিকে রাসুকেই বা কোন রূপসী বিয়ে করার জন্য হেদিয়ে মরছে। রাসুর কোনো অভিভাবক নেই। রামদয়ালই অভিভাবক সেজে মত দিয়ে দিল বিয়েতে। মেয়ের বাপ কিছু দিতে পারবে না, তবে সে যেহেতু ঘরামির কাজ করে খায়, কথা দিয়েছে রাসুর ভাঙা ঘর সারিয়ে দেবে। রামদয়াল বলল, শুধু ঘর সারিয়ে দিলেই চলবে না, রাসুর তো রান্না বান্না, ঘর গেরস্থালির কোনো জিনিসই নেই, সেসব কিনে দিতে হবে। মেয়ের বাপ রাজি। সস্তার হাঁড়ি কড়া, খাতা খুন্তি, বাটি গামলা, বালতি কলসি সব কিনে দিল। আর দিল নতুন মাদুর বালিশ, হাত পাখা। রাসুর বিয়ে হয়ে গেল। সাইকেল ভ্যান থেকে নেমে বেলা 10টা নাগাদ সে যখন গ্রামের কালীর থানে জোরে মাথা ঠুকে প্রণাম করে ঘরে এসে উঠল, সেই দৃশ্য দেখে পড়শিরা হেসেই আকুল। কেউ বলল উত্তম আর সুচিত্রা, কেউ বলল যেমন দেবা তার তেমনি দেবী, কেউ বলল আহা গো, রাসুর বউকে দেখে চোখ জুড়িয়ে গেল। বাড়ির পথে পাড়ার যত গুরুজনের সঙ্গে দেখা হলো, সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো রাসু আর তার বউ। কেউ কেউ আশীর্বাদও করলো তাকে। একজন বলল, বউ খুব সুন্দর হয়েছে রে রাসু। রাসু আর তার বউকে নিয়ে যারা হাসাহাসি করলো তাদের দোষ দেওয়া চলে না, কারণ তাদের রুগ্ন রুখুসুখু চেহারায় সস্তার ঝলমলে বিয়ের পোশাক রীতিমতো বেমানান। দেখে মনে হচ্ছে যেন তারা নতুন বিয়ে হওয়া বরকনে নয়, সংসাজা বহুরূপী। গাঁ উজিয়ে ঘোষগিন্নি নতুন বউয়ের মুখ দেখতে এলো। মুখ দেখে দিল রূপোর একটা ভারী হার। ঘোষগিন্নির সঙ্গে একটা 12 মেশে মুনিশ বয়ে নিয়ে এলো কয়েকদিনের চাল ডাল, তেল নুন, শাকসবজি। যাওয়ার সময় ঘোষগিন্নি বলে গেল, তোর এখন কটা দিন কাজের ছুটি রাসু, নতুন বউ এলো,
দুজনে মিলে হাতে হাতে ঘরটা গোছগাছ কর, আগে চারপাশের ঝোপ জঙ্গল পরিষ্কার কর, জ্বালন কাঠ, উনান তৈরি কর, তো জ্যাঠাকে আমি বলে দেবো, বকবেনি তোকে। রাসুর নতুন সংসার পাড়ার মানুষের কাছে আমাদের নতুন উপলক্ষ। তারা কারণে অকারণে ভিটের ভিতর উঁকি দিয়ে যেতে লাগলো। দেখা গেল ঘরে ঢোকার অল্পক্ষণ পরেই আটপৌরে কাপড় পরে রাসুর বউ ঘরের চারপাশ ঝাঁট দিতে লেগেছে, আর শুকনো বাঁশ কেটে জ্বালানির জোগাড় করছে রাসু। রাসু আর তার বউ কখন কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, তাই হয়ে উঠল গ্রামের মেয়েলি আড্ডায় আলোচনার নতুন বিষয়। আর বিশেষ কৌতূহলের বস্তু হয়ে দাঁড়ালো তাদের আসন্ন যৌন জীবন। এই স্ত্রী সৌষ্ঠবহীন ছেলে মেয়ে দুটি কিভাবে কাছাকাছি আসবে, কিভাবে মিলিত হবে, সেই কল্পনায়, আলোচনায় একে অপরের গায়ে ঢলে ঢলে পড়ল পড়শি গৃহস্থ বাড়ির বউয়েরা। কেউ কেউ হয়তো প্রসঙ্গের প্ররোচনায় গোপনে শিহরিতও হলো। ছোট্ট একটা খেলাঘরের মতো ঘর রাখসু, পাতলা ছিটে বেড়ার দেয়াল, মাথায় খড়ের ছাউনি, আড়াল আবডাল বড্ড কম, আর তার ছোট্ট ভিটেটুকুতে কোনো বেড়াও নেই। সন্ধেবেলা কলকাতা ক থেকে প্রচারিত কৃষিকথার আসর শেষ হয়ে যখন দিল্লির খবর শুরু হলো, তার কিছুটা পরেই রাসুর ঘরের ছেঁচা বাঁশের দরজা ঠেলে বন্ধ করার ও শিকল তুলে দেওয়ার আওয়াজ শোনা গেল। ঘরের ঘুলঘুলি থেকে মুছে গেল আলো। একটু বাদে নানা বয়সের কয়েকজন স্ত্রীলোক, যারা অদূরে বড় তেঁতুল গাছটার আড়ালে অপেক্ষা করছিল, গুটি গুটি পায়ে এগিয়ে গেল রাসুর ঘরের দিকে। তারপর আবছা অন্ধকারে একাকার হয়ে দাঁড়িয়ে রইল ছিটে বেড়ার দেয়ালে কান পেতে। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল। যারা বাইরে কান পেতে দাঁড়িয়ে, তাদের মনে হলো অনন্তকাল। ঘরের ভেতর কোনো শব্দ ভেসে এলো না। তারপর এক সময় খুব নিচু গলায় শুরু হলো গুনগুন কথা। কি কথা তা স্পষ্ট বোঝার উপায় নেই। কথারও কি আর শেষ আছে? কথা চলছে তো চলছেই, গুনগুন গুনগুন গুনগুন, মাঝে ছোট বড় বিরতি, তারপর আবার গুনগুন গুনগুন গুনগুন। বাইরে কান পেতে দাঁড়িয়ে থাকা দলের সবচেয়ে কম বয়সী বউটি ফিসফিস করে বলল, আমাকে এবার যেতে হবে। তখন মাঝ বয়সিনী একজন বলল, আর একটু দাঁড়া না, এইবার হবে। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরও কাঙ্ক্ষিত কিচ্ছু ঘটল না, বা শোনাও গেল না। এবারে সবাইকে যে যার বাড়ি ফিরতে হবে, কেননা 9টা বেজে গেছে প্রায়। বাড়িতে ফিরে বাড়ির ছেলে পুলে কর্তাদের খেতে দিতে হবে। খাওয়া দাওয়ার পর বউদের আর বেরোনোর উপায় নেই। তা বলে আড়ি পাতার মানুষের কি অভাব? রাসুর সমবয়সী কয়েকজন পুরুষ পা টিপে টিপে এলো তার কুঁড়ের কাঁদালে। তারাও ঘন্টাখানেক অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে গেল। রাতের অন্ধকারে এই রকম প্রহরে প্রহরে আড়ি পাতা কদিন ধরেই চলল। রাসু বা তার বউ কেউই টের পেল না। প্রথম রাত্রি প্রভাত হতেই নানা জনের অদ্ভুত সব প্রশ্নের মুখোমুখি হতে শুরু করলো তারা। রাসু কি একটা কাজে একটু বাইরে বেরোতেই পড়শি বউয়েরা এসে ছেঁকে ধরল নতুন বউকে। এই পাড়ায় প্রধানত মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের বসবাস। রাসুর ঠাকুরদার মতো কয়েকজন জমিজিরেতহীন খেটে খাওয়া মানুষ অনেককাল আগে কাজের খোঁজে এসে পড়েছিল এখানে। মামুলি দু একটা কথার পর বউ দেখতে আসা রমণীরা জিজ্ঞেস করলো, কি গো নতুন বউ, হলো কালকে? নতুন বউ সরল মনেই বলল, কি? তখন সবাই বলল, বাব্বা, ভাজা মাছটি উল্টে খেতে জানোনি বউ। একজন বলল, সত্যি বলো না বউ, আমাদের কাছে তোমার লজ্জা কি? কেমন হলো গো? অন্য একজন চোখ টিপে বলল, হ্যাঁ গো, আমাদের রাসু কি খুব হুটোপাটি করে, না শান্তশিষ্ট? এই কথায় একেবারে হাসির লহর বয়ে গেল সবার মধ্যে। নতুন বউ লাজুক হেসে মুখ নামিয়ে নিল। তার পেট থেকে কিছুতেই তেমন কোনো কথা বার করা গেল না। রাসুর দিকেও জিজ্ঞাসা ধেয়ে এলো নানা জায়গায়, নানা দিক থেকে, এবং কদিন ধরে আসতেই থাকলো। প্রথমে তাকে পাকড়াও করলো তার সমবয়সীরা। কিরে রাসু, কেমন হলো, পারলু তুই? দাদু বা ঠাকুমা সম্পর্কের লোকজন বলল, কিরে রাসু, বউ কেমন, রান্না বান্না জানে, তোর আদর যত্ন করে তো? ঘোষ বাড়িতে প্রায়ই ভালো মন্দ খাবারের আয়োজন থাকে। তাছাড়া তাদের রোজগার তরিতরকারিও বেশ সুস্বাদু। এখন কদিন বউয়ের হাতের রান্না খেয়ে একেবারে অন্যরকম লাগলো রাসু। অনেকটা যেন তার মরে যাওয়া মায়ের হাতের রান্নার মতো। খেয়ে ভারী তৃপ্তি হয়, যেন ঘরের পুরনো মাদুরে শোয়ার মতো সুখ। কি এমন রাঁধলো বউ? আলু ভর্তা, পুঁই কুমড়োর ঘ্যাঁট, খাল থেকে ধরা চুনো মাছের ঝাল, কুঁদরি ভাজা, লাউ ডাঁটার চচ্চড়ি, পাতলা মসুরের ডাল।
তাই দিয়ে মোটা চালের ভাত খুব আনন্দ করে খাওয়া হলো দুজনে মিলে গল্প করতে করতে। রাসু ঘোষ বাড়িতে কাজে যোগ দিল দিন পাঁচেকের ছুটি কাটিয়ে। গিন্নি তাকে দেখতে পেয়ে বলল, ঘরে যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবি বাপ, একটা লাউ আর নতুন বউটার জন্য একটা শোল মাছ দিব, নিয়ে যাবি। সকালের কাজ হলো গাই বলদগুলিকে গোয়াল থেকে ডগ আসালে বার করে আনা, তারপর গোয়াল পরিষ্কার করা, খতখালে গোবর ফেলে দিয়ে ফিরে আসার পথে পুকুর ঘাটের কাছে বাড়ির দুই বউ পাগড়াও করলো রাসুকে। তারা ঘাটে হাঁড়ি কড়া মাজতে বসেছে। ডাক দিল, রাসু এদিকে একটু শুনে যা। রাসু সরল মনে নেমে গেল দুধাপ সিঁড়ি। তখন বড় বউ এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বলল, কিরে বউ কেমন, তোর পছন্দ তো? ছোট বউ চোখ টিপে বলল, কেমন লাগলো রে? তারপর উত্তরের অপেক্ষা না করে নিজেই হেসে প্রায় গড়িয়ে ঢলে পড়ল বড় যার গায়ে। বড় বউ বলল, সময় কোথা দিয়ে চলে যায় গো, এই তো সেদিন রাসু দড়ি বাঁধা হাফ প্যান্ট পরে ঘুরতো, আজ তার ব্যয় হয়ে গেল, দেখতে দেখতে কাল ছানাও হবে। রাসু লাজুক হেসে পালিয়ে এলো গোয়াল ঘরের দিকে। গোয়াল ঘরের কাজ সেরে সে যখন বাড়ির সামনের দিকে এলো, তখন রামদয়াল দাওয়ায় বসে একটা মস্ত কাঁসার জামবাটিতে করে দুধ মুড়ি খাচ্ছে। তাকে দেখতে পেয়ে বলল, বাব্বা রাসু, তোর ব্যয় মিটলো? রাসু বলল, আজ কি গরু মাঠে ছাড়বো জ্যাঠা? রামদয়াল বলে, ছাড়বি তো ছাড়, তিল তো কাটা হয়ে গেছে, এখন ধুলার তলা ফেলার আগে পর্যন্ত মাঠ ফাঁকা। তবে ইঁড়া বাছুরটাকে লক্ষ্য রাখবি বাপ, কোন দিকে যে পালায় তার ঠিক নেই, ধুরের দিকে চলে গেলে লোক খুঁয়াড়ে দিয়ে দিতে পারে। রাসু গরুগুলিকে মাঠে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে ডগাসালের দিকে যাচ্ছিল। মাঠে ছাড়ার আগে একটু জল খাইয়ে নিতে হবে। রামদয়াল বলল, রাসু শুন। রাসু থেমে গিয়ে আবার এগিয়ে গেল বুড়োর দিকে। হ্যাঁ রে রাসু, বউ তোর পছন্দ হয়েছে তো? বুড়ো জিজ্ঞেস করে। এই প্রশ্নের উত্তর দেওয়ার নয়, রাসু লাজুক হেসে অন্যত্র সরে গেল। এতগুলি গাই বাছুর বলদকে বাগিয়ে নিয়ে যেতে হবে ভিটের উত্তর সীমায়। রাসু চলে আগে আগে, গরুর পালের পেছন দিকে থাকে রামদয়াল। পুকুর পাড় দিয়ে পেছনে যাওয়ার পথ, এদিকে ওদিকে এটা ওটা ফুল গাছ, লঙ্কা গাছ, লুটে ছাড়, তাছাড়া ঘোষগিন্নির সাধের শাকতলা। রামদয়ালের চোখে পড়ে বিয়ে করে রাসুর হাঁটা চলা কেমন যেন বদলে গেছে। উপহাস করে বলে, কিরে রাসু, তোর যে আজ দেখি বড় লবাবির চলন। রাসু মনিবের কথা গায়ে মাখে না, গরু বাছুরগুলিকে মাঠে বার করে নিয়ে আগল ঠেলে বন্ধ করে। রামদয়াল তখন বেড়ার এদিক থেকে আবার জিজ্ঞেস করে, হ্যাঁ রাসু, এই যে ব্যয় করলু, কেমন লাগে রে? রাসুর মনে হয় যেন এই প্রশ্নটি করবার জন্যই মালিক তার পেছন পেছন এত দূর এসেছে। রামদয়ালের বয়স হয়েছে, কিন্তু এখনো তার কথাবার্তার রসের অভাব নেই। রাসু বুঝতে পারে বুড়োর কৌতূহল আর পাঁচজনের থেকে আলাদা নয়, যদিও সে ডাকে জ্যাঠা বলে। রাসু লজ্জার হাসিতে একেবারে মাখামাখি হয়ে মুখ নিচু করে নেয়। রামদয়াল নাছোড়, আবারও জিজ্ঞেস করে, কিরে বল, কেমন লাগে? রাসু অদ্ভুত একটি উত্তর দেয়। এই প্রথম কারুর এমন ধরা প্রশ্নের উত্তর দিতে পারল সে, কিন্তু উত্তরটা তার মাথার ভেতর থেকে আসে না। কোথা থেকে যে আসে তা সে বুঝতেও পারে না। মুখ নিচু করে বলে, সত্যি কথা বলবো জ্যাঠা। রামদয়াল উৎসাহিত হয়ে বলে, শুধু শুধু মিথ্যা বলতে যাবি কেন? শুনলে তুমি হাসবো জ্যাঠা। কেন হাসবো? হাসবো নি, বল। কেমন লাগে জানো, ঘরে ওর সঙ্গে রইলে মোর মনে হয় যেন আমি কি একটা রাজা, আর ও আমার ঘরের রানী। রাসু গরুগুলিকে নিয়ে মাঠের প্রায় মাঝামাঝি জায়গায় পৌঁছে গেছে। গরুগুলি অন্য গরুর সঙ্গে আর রাসু অন্য বাগালদের সঙ্গে মিশে গেছে। রামদয়াল এখনো বসে আছে পুকুর পাড়ে আম বনের ছায়ায়। প্রায় আধ ঘন্টা পার হয়ে গেল। রামদয়ালের মাথায় রাসুর কথাটা ঘুরপাক কাটছে। উত্তর শুনে তখন তার ঠোঁটে একটু তাচ্ছিল্যের হাসি ফুটে উঠেছিল, কিন্তু কথাটা এখনো মাথায় চেপে বসে রইল যে, তাহলে কি যতটা তুচ্ছ শুনতে লেগেছিল ততটা তুচ্ছ নয় রাসুর কথাগুলো? ধন্যবাদ। আমি আলোচনার জন্য অরিন্দম গোস্বামীকে অনুরোধ করব। অত্যন্ত টান টান একটা গল্প, বিশ্বজিৎ বাবুর গল্প। সেটা অত্যন্ত টান টান আমার লেগেছে। রাসু রাসু তো এখানে একেবারে সর্বহারা একটি মানুষ, এবং তার যখন একটি বউ হয়, জুটে যায় আর কি, স্বাভাবিকভাবে আর পাঁচজনের থেকে ব্যাপারটা একটু আলাদা হয়। আলাদা হয় এই জন্যে, যেটা আমরা রাসুর ওপরে কেমন যেন আমাদের একটা অধিকার জন্মায়, যেটা অন্য পাঁচজনের ক্ষেত্রে অধিকারটা আমরা চাপাতে পারি না, সেটা রাসুর ওপর আমরা অনায়াসে চাপাতে পারি। ফলে
রাসুর সমস্ত বিষয় আমাদের যেন জানতে হবে, এটা আমাদের একটা অধিকারের মধ্যে পড়ে, এবং এটা আমাদের কেউ বলে দেয়, কিন্তু আমাদের এটা যেন মনেই হয় যে এটা আমাদের একটা অধিকার। সেই জন্য সেটা গ্রামের মেয়েরা হোক, পুরুষ হোক, প্রত্যেকের কাছে একটা উঁকি দেওয়ার, একটা জানবার একটা আগ্রহ আমাদের তৈরি হয়ে যায় যে রাসু তো সেটা, সে তো আর মানুষ নয়, এই যে সে মানুষ নয় সে রাসু, এইরকম একটা ভাবনা এই গল্পের মধ্যে একদম স্পষ্ট করে ফুটে উঠেছে। ফলে তার ছিটে বেড়ার দেয়াল, সে কেন ছিটে বেড়ার দেয়ালের অন্তরীণে থাকবে আর কি, পারলে তার বাইরে চলে আসুক, সেইটাই আমরা যেন মনে হয় আমাদের। এবং যে আহ, যারা ওকে সাহায্য করছেন, সাহায্য করবারও মধ্যে একটা মানে কি বলবো, যে একটা যেন আলাদা একটা ভাবনা তার সম্বন্ধেও কাজ করে। এবং শেষকালে আমরা পেয়ে যাই যে রামদয়ালকে, রামদয়াল তার মনিব, এবং মনিব হলে তো আরো তার উপর অধিকার বেশি না? ফলে সাধারণ মানুষের যে অধিকার তার থেকে রামদয়ালের অধিকার অনেক বেশি। সে ওই কৌতূহলের টানে টানে সে চলে আসে তার চাষের জমি পর্যন্ত, এবং সেখানে এসে তাকে সে জিজ্ঞেস করে সেই কথা যেটা এর আগে এই 5 দিনে আরো অনেক লোকেই তাকে জিজ্ঞেস করেছে। এবং সেইখানে এসে একটা অদ্ভুত জবাব আমরা দেখতে পাই রাসুর মুখে, যে মনে হলো যেন আমি রাজা। এই যে মনে হলো যেন আমি রাজা, এইখানে গল্পটা একটা অদ্ভুত টার্ন পেয়ে যায় আমার মনে হচ্ছে। এবং এইখানে যেন কেমন যার কেউ নেই, তারও যেন একটা নিজস্ব জগৎ আছে। এই জগৎটা এতদিন তার কাছে ছিল না। এই একদম যে যার কাছে কিছুই নেই, তারও যখন একটা ভালোবাসার লোক, একটা লোক থেকে যায়, তখন তার যেন মনে হয় পৃথিবীতে আর সমস্তটাই তার পাওয়া হয়ে গেছে। এই যে একটা উপলব্ধি এই গল্পের মধ্যে, এই গল্পটাকে একটা একেবারে ভিন্ন মাত্রা দিয়েছে। এবং এই গল্পের মধ্যে সব থেকে বড় কথা যেটা, যে কাহিনী সবসময় একেবারে টান টান হয়েছে, একদম টান টান কাহিনী। এই টান টান কাহিনী আমি বলবো যে এই গল্পটাকে আমাদের শুনিয়ে নিয়েছে, এবং একটা কৌতূহল সারাক্ষণ ধরে উনি শুধু এক রকমের কথা লোককে বলছে সেই জন্য শুধু নয়, কিন্তু বলবার ভঙ্গিতে একটা কৌতূহল এটা সারাক্ষণ রয়েছে। এবং স্লাইড যে অল্প অল্প পরিবর্তন, রাসুর হাঁটা চলা যেন একটু বদলে গেছে। এই যে সামান্য সামান্য একটু করে পরিবর্তন উনি দেখাচ্ছেন, এই সামান্য সামান্য পরিবর্তনে রাসু চরিত্রের যে বিবর্তন, সেটা যেন ধীরে ধীরে উদ্ভাসিত হয়েছে।